नमस्ते फ्रेंड्स। शुभ महाषष्ठी। षष्ठी शेष हয়ে सप्तमी सकाल आसते चलेছে। এমতাবস্থায় এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিও নিয়ে এসেছি যে বিষয়টা নিয়ে কথা না বললেই নয়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার বুকে একাধিক পুজো নিয়ে কিন্তু একটা অসুবিধা, একটা সমস্যার সৃষ্টি হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক লেভেল থেকে। আমরা দেখতে পাচ্ছি যে অপারেশন সিঁদুর থিমে পুজো করতে চাইছে অনেক পুজো কমিটি। দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে ইতিমধ্যেই এই থিমে পুজো করতে চাওয়ার ফলে শেষ মুহূর্তে পুলিশ সেই পুজোকে অনুমতি প্রদান করেনি। ফলে সেই পুজোটা কোনো মতে নমনম করে পুজো হচ্ছে, মানে মা দুর্গার পুজো হয়তো হচ্ছে, কিন্তু মানুষের প্রাণের উৎসবের সঙ্গে তো আমরা মা দুর্গার পুজোকে মিলিয়ে দিই। সেই প্রাণের উৎসবটা পুলিশ হতে দেয়নি, কারণ সেখানে পুজোর থিম উদ্যোক্তারা সিলেক্ট করেছিলেন অপারেশন সিঁদুর। ঠিক একই জিনিস আমরা দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ার পুজোর ক্ষেত্রেও। সেখানেও কিন্তু পুজোর থিম যেহেতু অপারেশন সিঁদুর, ফলে পশ্চিমবঙ্গের পুলিশ কিন্তু, কলকাতা পুলিশ কিন্তু নানাভাবে চেষ্টা করছে যাতে সেই পুজোতে বিঘ্ন ঘটানো যায়, সেই পুজোটা বন্ধ হয়। সেই পুজোটা বন্ধ করা তাদের ততটা উদ্দেশ্য নয় যতটা উদ্দেশ্য অপারেশন সিঁদুর সংক্রান্ত যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হচ্ছে সেই জিনিসটাকে বন্ধ করা। অর্থাৎ পশ্চিমবঙ্গের পুলিশ কিন্তু চাইছে না যে পাকিস্তানের মতন শত্রু যখন ভারতকে আক্রমণ করেছিল এবং তার যে প্রত্যুত্তর ভারতবর্ষ দিয়েছিল সামরিকভাবে, এবং সেই সামরিক প্রত্যুত্তরের ফলে ভারতবর্ষের যে সাফল্য এবং তার ফলে পাকিস্তানের যে একটা বিভৎস পরাজয়, একটা লজ্জাজনক, একটা বিধ্বস্ত হয়ে যাওয়া পরাজয় বিধ্বস্ত হয়ে যাওয়ার যে চিত্র, সেটা পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ প্রশাসন সামহাও চায় না যে ভারতের মানুষ, কলকাতার মানুষ সেটাকে সেলিব্রেট করুক। অর্থাৎ এ থেকে একটা বার্তা স্পষ্ট যে পশ্চিমবঙ্গের পুলিশ কিন্তু আসলে পাকিস্তানের সঙ্গে নিজেদেরকে অ্যাসোসিয়েট করছে, এবং এতে কিন্তু আমি একেবারেই আশ্চর্য হচ্ছি না। তার কারণ কলকাতা শহর কিন্তু পাকিস্তানিদের এবং পাকিস্তানি আইএসআই গুপ্তচরদের একটা স্বর্গভূমি আপনারা বলতেই পারেন। ভারতবর্ষের সমস্ত রাজ্য মেলালে যে রাজ্য থেকে সবচাইতে বেশি আইএসআই গুপ্তচর ধরা পড়েছে সেটা হলো কলকাতা শহর, এবং সে রাজ্য হলো পশ্চিমবঙ্গ। এরকম রিপোর্টটা কিন্তু 2016-র, কিন্তু 2016-র পর থেকেও যদি প্রত্যেকটি বছর আমরা আলাদা আলাদা করে খোঁজ নিই, আমরা দেখতে পাবো যে পশ্চিমবঙ্গ থেকে আইএসআই এর গুপ্তচর গ্রেফতার হওয়ার সংখ্যা সবচাইতে বেশি। এবং এই আইএসআই এর গুপ্তচরদের যে পশ্চিমবঙ্গ থেকে শুধু পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ গ্রেফতার করছে তা কিন্তু নয়, অন্যান্য রাজ্যের পুলিশও পশ্চিমবঙ্গে এসে পাকিস্তানি গুপ্তচরদেরকে এ রাজ্য থেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ পাকিস্তানিদের জন্য এ রাজ্যটা একটা স্বর্গরাজ্য হয়ে উঠেছে। এবং ইতিপূর্বে আমার বহু ভিডিওতে আমি বারবার করে বলছি যে আসলে একটা জামাতে ইসলামীর একটা ডিজাইন কিন্তু এ রাজ্যে চলছে, এবং জামাত মানেই কিন্তু আইএসআই পাকিস্তান। এবং ঠিক সেই কারণেই পশ্চিমবঙ্গ পুলিশের এই গাত্রদাহ। কেন তারা অপারেশন সিঁদুর সহ্য করতে পারছে না? কারণ তাতে পাকিস্তানের পরাজয়, এবং পাকিস্তান মানেই আইএসআই, আইএসআই মানেই জামাত, এবং জামাতেরই লোকজন কিন্তু তৃণমূল কংগ্রেসেরও লোক। এবার আমরা কিন্তু ডটসগুলো জয়েন করতে আমাদের আর অসুবিধে হচ্ছে না, যে কারণে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতে এতটা অসুবিধে কলকাতা পুলিশের হচ্ছে। এবং আরও একটা বিষয়, সেটা হলো মোহাম্মদ আলী পার্কের পুজো। সেটাও কিন্তু অনেক প্রাচীন পুজো, কলকাতার অনেক দিন ধরে মোহাম্মদ আলী পার্কের পুজো। আমাদের ছোটোবেলায় কিন্তু মোহাম্মদ আলী পার্কের ঠাকুর না দেখলে আমাদের কিন্তু কলকাতার ঠাকুর দেখাই হতো না। মোহাম্মদ আলী পার্ক আমরা দেখবই,
তো সেই পুজোটা প্রথম বাধাপ্রাপ্ত হয় 2019 সালে। বলা হয় যে মোহাম্মদ আলী পার্কের সেখানে নাকি নিচে একটা জলাধার আছে, সেই জলাধারটা ব্রিটিশ আমলের তৈরি জলাধার এবং সেটা ভেঙে পড়ছে, ফলে সেইখানে পুজো করলে 2019 সালে যদি সেখানে পুজো করা হয় তাহলে অত লোকের ভিড় হয়তো সেটা সহ্য করতে পারবে না, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই জন্য ফিরহাদ হাকিম কলকাতার মেয়র সেটা যখন পরিদর্শনে যান তখন তিনি সিদ্ধান্ত নেন যে ওখানে মোহাম্মদ আলী পার্কে দুর্গাপুজো হবে না, তার বদলে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অল্টারনেটিভ স্পেস তাদেরকে অ্যালট করবে এবং সেইখানে মোহাম্মদ আলী পার্কের পুজোটা হবে। অর্থাৎ মোহাম্মদ আলী পার্ক নামক জায়গাটিতে দুর্গাপুজো করায় প্রথম বাধা কিন্তু আসে 2019 সালে। ফিরহাদ হাকিম কলকাতার মেয়র সেটা পরিদর্শনে গিয়ে এই কথাটি প্রথম বলেন এবং তাতে তিনি যুক্তি দেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু এক্সপার্ট এসে সার্ভে করে বলেছেন যে তলায় যে জলাধারটা আছে ব্রিটিশ আমলের জলাধার, তাতে অনেক রকম ক্র্যাকস দেখা দিয়েছে, সেখানে যদি পুজো হয় তাহলে সেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এবার হতেই পারে এই কথাটি আদতেই সত্যি, হতেই পারে আদতেই জলাধারে ক্র্যাক দেখা দিয়েছে, আদতেই মোহাম্মদ আলী পার্কের নিচে যে জলাধার সেটার রিপেয়ারিং প্রয়োজন এবং সেই কারণেই সেখানে পুজো হওয়া সম্ভব নয়। কিন্তু ব্যক্তিটি যেহেতু ফিরহাদ হাকিম, ফলে মানুষ কিন্তু অতটা মন থেকে বিশ্বাস করতে পারেনি যে এটা আসলে জলাধার রিপেয়ারিংয়ের জন্য মোহাম্মদ আলী পার্ক থেকে পুজোর ভেন্যু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, নাকি মোহাম্মদ আলী পার্ক নামক একটি ভেন্যুতে তাঁরা দুর্গাপুজো করতে দিতে চাইছেন না। এবং আজও পর্যন্ত কিন্তু মোহাম্মদ আলী পার্কের অরিজিনাল জায়গাতে পুজো হচ্ছে না, বরং পুজো হচ্ছে ওই অল্টারনেটিভ স্পেস যেটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে অ্যালট করা হয়েছে সেইখানে। আমরা সেটা দেখতে পাচ্ছি আজও সেই জলাধারের রিপেয়ারিং আজও হয়েছে, কালও হয়েছে। 2019 সাল থেকে শুরু হয়ে আজ 2025 আজও পর্যন্ত সেই রিপেয়ারিং শেষ হয়নি এবং পুজোও তার অরিজিনাল জায়গায় ফিরে যেতে পারেনি। এটা এক নম্বর কথা। আর দ্বিতীয় নম্বর কথা হলো পঞ্চমীর দিন মোহাম্মদ আলী পার্কের পুজো বন্ধ হয়ে গিয়েছিল এবং পুজো কমিটির উদ্যোক্তারা এতই বিরক্ত হয়েছিলেন যে তাঁরা তাদের বিরক্তি প্রকাশ করতে একটু দ্বিধাবোধ করেননি। তারা সম্পূর্ণ পুজোর সমস্ত আলো বন্ধ করে সামনে কালো কাপড় ফেলে দিয়ে ব্ল্যাক আউট করে দিয়েছিলেন, বলেছিলেন দর্শনার্থীদের জন্য মোহাম্মদ আলী পার্কের পুজো বন্ধ হয়ে গেল। তাঁরা একটা রাগ দেখিয়েছিলেন, সোজা কথা তাঁরা একটা রাগ প্রকাশ করেছিলেন, বলেছিলেন যে কলকাতা পুলিশ এমনভাবেই রুটটা প্ল্যান করেছে। সত্যিই তো কলকাতা পুলিশ পুজোর সময় তো রাস্তাগুলোকে বাঁশ দিয়ে ঘিরে ব্যারিকেড করে এমনভাবে করে দেয় যে যারা হেঁটে হেঁটে যে সমস্ত দর্শনার্থীরা ঠাকুর দেখতে যান তারা ওই পার্টিকুলার বাঁশের ব্যারিকেডের মধ্য দিয়েই তাদেরকে যেতে হয়। অর্থাৎ একটার পর একটা পুজো দেখতে দেখতেই তাদেরকে একটা নির্দিষ্ট ফরম্যাটেই এগোতে হয়। তো সেই ফরম্যাটটা এবার তারা চেঞ্জ করে দিয়েছেন। চেঞ্জ করে দেওয়ার ফলে মোহাম্মদ আলী পার্কের ঠাকুরের সামনে দিয়ে সেই ব্যারিকেড যায়নি, বরঞ্চ তার ঠিক উল্টো দিকে যে নীলমাধব সেন লেন সেখান দিয়ে নাকি লাইনটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফলে যারা দর্শনার্থী তাদের পক্ষে মোহাম্মদ আলী পার্কের ঠাকুরকে অ্যাক্সেস করা সম্ভব হয়নি। ফলে মোহাম্মদ আলী পার্কে দর্শনার্থীর ফুটফল কম হয়েছে, যার জন্য মোহাম্মদ আলী পার্কের উদ্যোক্তারা প্রস্তুত ছিলেন না। কারণ সত্যি পুজো যারা করেন তারা চান যে মানুষ এসে তাদের পুজো দেখবে এবং তাদের প্যান্ডেল দেখবে, মায়ের পুজো কেমনভাবে হচ্ছে, মায়ের মূর্তি দর্শন করবে। এটা না হলে পুজোর তো কোনো সাকসেস, পুজো কমিটির উদ্যোক্তারা কোনো সাফল্য অনুভবই করতে পারেন না। কিন্তু কলকাতা পুলিশ কোনো এক অজানা কারণে, অজানা হয়তো নয়, খানিকটা আন্দাজ করতে পারা যায়, সেই কারণে তারা পুজোটাকে মোহাম্মদ আলী পার্কের দিক থেকে দর্শনার্থীদেরকে ডাইভার্ট করে দিলেন। এবং এটা দেখতে গিয়ে আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। আমি জানি না আপনারা সকলে এটা লক্ষ্য করেছেন কি না। এই নীলমাধব সেন লেন জায়গাটাকে বলা হয় কলকাতার জিন্স গলি। এখানে কি হয়, সমস্ত পুরনো জিন্সকে রিপেয়ার করে, ভালো করে ধুয়ে রিপেয়ার করে নতুন রং করে বাজারে আবার বিক্রি করা হয় অনেক কম দামে। এবং এই জিন্সের পুরনো এই রিপেয়ার্ড এবং রিকালার্ড জিন্সেরও একটা বিরাট বাজার আছে,
বিরাট বাজার। সেখানে নাকি এক জোড়া জিন্স নাকি কোথাও কোথাও 50-60 টাকা দামেও বিক্রি হয়, কিন্তু তারা আদতে মার্কেটে গিয়ে সেটাকে অনেক বেশি দামে, বেশি পার্সেন্টেজ প্রফিটে তারা বিক্রি করেন, 250-300 টাকা পিসে হয়তো বিক্রি করেন, যেটা ব্র্যান্ডেড জিন্সের যে অনেক দাম। যারা ব্র্যান্ডেড জিন্স অনেক পরে একদম ধুলি হয়ে যাওয়ার পর যারা ছেড়ে দেন, তারা কিন্তু ওই নীলমাধব সেন লেনের যেটাকে জিন্স গালি বলা হচ্ছে, সেখানকার কারিগররা কিন্তু সেটাকে আবার রিপেয়ার করে রিসাইক্লিং করে আবার বিক্রি করেন। তো এই মার্কেটটা আমি যতটা বুঝলাম বিভিন্ন পড়াশুনো করে, তাতে এই মার্কেটটা কিন্তু যথেষ্ট বড়, এবং এখান থেকে কিন্তু এই রিসাইকেল জিন্স কিন্তু এমনকি বিভিন্ন রাজ্যেও বিক্রির জন্য পাঠানো হয়। এটা যে শুধু পশ্চিমবঙ্গে বিক্রি হয় তা নয়, বিভিন্ন রাজ্যে এটা বিক্রি হয়। মানুষ এটাকে একদম নতুন ব্র্যান্ডেড জিন্স কিনছে বলেই কেনে। অতএব কোনো বড় বড় দোকানও যদি আবার এই রিসাইকেলড জিন্সগুলোই কেনে এবং কিনে আবার ফুল দামে বিক্রি করেও, তাহলেও কিন্তু সাধারণ ক্রেতার পক্ষে সেটা বোঝা সম্ভব নয়। এবং এই ব্যবসাটা করছেন কারা? এই ব্যবসাটা করছেন কিন্তু সম্পূর্ণতই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। অর্থাৎ নীলমাধব সেন লেন কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণতই সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত একটি জায়গায় পরিণত হয়েছে। এবং যারা ওখানকার কারিগররা, তারা নিজেরাই স্বীকার করছেন যে তাদের অধিকাংশরাই বিহার থেকে এসেছেন। অর্থাৎ আমরা জানি যে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও কিন্তু বিহারের গয়া জেলার একজন বাসিন্দা, গয়া জেলার মুসলিম, এবং তিনি কি তাহলে ওই বিহারের মুসলিমদেরকে এখানে এনে বসিয়ে তাদেরকে দিয়ে ওই জিন্স রিসাইক্লিংয়ের কাজটি করাচ্ছেন? এবং আমি পড়াশুনো যতটা করলাম তাতে এটাও বুঝলাম যে এই জিন্স রিসাইক্লিংয়ের ব্যবসাটা শুরু হয়েছে 10 থেকে 15 বছরের মধ্যে, অর্থাৎ তৃণমূল জমানায়। অর্থাৎ নীলমাধব সেন লেনের ডেমোগ্রাফিটাও কিন্তু এই তৃণমূল জমানায় বদলে গিয়েছে। এবার এই নীলমাধব সেন ভদ্রলোককে, কার নামে নীলমাধব সেনের লেনের নামটা কার নামে, সেটা পড়তে গিয়ে আমি পূর্ণেন্দু পত্রীর একটা পুরনো কলকাতার কর্চা বলে একটা লেখা পড়তে শুরু করতে গিয়ে দেখলাম সেখানে কিন্তু নীলমাধবের নাম আছে। মানে রূপচাঁদ পক্ষী, মানে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসে রূপচাঁদ পক্ষীর বর্ণনা আপনারা পাবেন। রূপচাঁদ পক্ষীর লেখা একটি কাব্য, কবিতা, একটি নিম্নমানের কবিতা। রূপচাঁদ পক্ষী যেরকম ধরনের কবিতা লিখতেন, সেই ধরনের একটি কবিতায় কিন্তু নীলমাধবের নাম আমরা পাচ্ছি। তাহলে রূপচাঁদ পক্ষী বর্ণিত নীলমাধবই ধরে নেওয়া যেতে পারে এই নীলমাধব সেন। তো তৎকালীন সময়ে নিশ্চয়ই ওই জায়গাটা জিন্স গালি বলে পরিচিত ছিল না, তখন নিশ্চয়ই সেখানে বিহারি মুসলিমরা থাকতো না। কিন্তু বর্তমানে সেই নীলমাধব সেন লেনটি কিন্তু সম্পূর্ণ তার রিলিজিয়াস ডেমোগ্রাফিটা বদলে গেছে। ঠিক এইভাবেই কিন্তু তৃণমূলের আমলে আমাদের রাজ্যের বিভিন্ন এলাকার রিলিজিয়াস ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। এবার যখন আগামী সময়ে যখন এসআইআর হবে ভোটের, তখন যদি এই সমস্ত লোকেরা গিয়ে ওই জায়গার ল্যান্ড ডিড নির্বাচন কমিশনের সামনে পেশ করেন, তখন আমাদেরকে বিশ্বাস করতে হবে যে ওই লোকগুলো, বিহার থেকে আসা লোকগুলোর ল্যান্ড ডিড হাতে করে তারাই কি নীলমাধব সেনের অরিজিনাল বাসিন্দা? এটা কি আমাদের মেনে নিতে হবে? অর্থাৎ মোহাম্মদ আলী পার্কের পুজোটা যখন বন্ধ হয়ে গেল, তখন সেই সূত্রে যখন উদ্যোক্তারা বললেন যে নীলমাধব সেন লেন দিয়ে ঘুরিয়ে দিচ্ছিল কলকাতা পুলিশ দর্শনার্থীদের, তখন নীলমাধব সেন লেন নিয়ে একটু পড়াশোনা করার সুযোগ আমার হলো, এবং আমি সেটা গতকাল রাত্রি জেগে এই পড়াশোনাটা খানিকটা করবার চেষ্টা করেছি, এবং তখনই দেখলাম যে ব্যাপারটার মধ্যে অনেকগুলো ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। তার মধ্যে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের রাজ্যের এবং কলকাতা শহরের বিভিন্ন জায়গার ডেমোগ্রাফি কিন্তু এইভাবে পরিকল্পিতভাবে বদলানো হয়েছে। ফলে আগামীতে যখন এসআইআর হবে, তখন এই জায়গার লোকেরা যে আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় এবং তারা যে আদতে পশ্চিমবঙ্গের ভোটার হওয়ার উপযুক্ত নয়, সেই কথাটা কিন্তু
যারা বিরোধী রাজনীতি করছেন তাদের উপযুক্তভাবে নির্বাচন কমিশনের কাছে তুলে ধরতে হবে। এবং পশ্চিমবঙ্গের পুজো নিয়ে যে গণ্ডগোলটা পাকিয়ে উঠেছে, আমরা যদি এখনই সতর্ক না হই তাহলে এটা কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়বে। দুর্গাপুজোর ওপর একটা আঘাত কিন্তু সর্বত্র আসতে পারে এবং তাতে মুখ্য ভূমিকা অবলম্বন করবে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ। কারণ পশ্চিমবঙ্গের পুলিশের মধ্যেও ঢুকে গিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ, যাদের মধ্যে অনেকেই কিন্তু বাংলাদেশি এবং পাকিস্তানি হলেও আমি আশ্চর্য হব না, কারণ এ রাজ্য থেকে পাকিস্তানিদেরকে সিআরপিএফে সিএপিএফে পরীক্ষা দিয়ে তাদের অ্যাডমিশন হচ্ছে, এই মর্মে একটা সিবিআই তদন্ত চলছে, কলকাতা হাইকোর্টে কেস চলছে। সুতরাং তা যদি হতে পারে তাহলে পাকিস্তানিরা পশ্চিমবঙ্গের পুলিশে এইবার ঢুকতে পারবে না কেন? এটা তো আমার বোধগম্য হচ্ছে না। অতএব পশ্চিমবঙ্গ রাজ্যের আসল বিপদ কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসনের কাছ থেকে আসবে। এই বিষয়ে সতর্ক থাকা আমাদের প্রয়োজন এবং বিরোধী দলগুলির কাছে আমার বিনীত আবেদন যে আপনারা যথাযথ স্থানে, আপনারা আমার থেকে অনেক ভালো জানেন, হয়তো মিলিয়ন টাইমস বেশি ভালো করে জানেন যে কি করে হ্যান্ডেল করতে হবে বিষয়টা। তা সত্ত্বেও আমার অনুরোধ করতে তো তাতে আমার অনুরোধ করা তো আটকায় না। আমি অনুরোধ জানাই যে আপনারা সঠিক জায়গায় সঠিক আবেদনটি সঠিক সময়ে পৌঁছে দেবেন। ধন্যবাদ, নমস্কার, শুভ ষষ্ঠী। কাল সপ্তমীর সকাল সকলের শুভ হোক।